আরজিকালের ঘটনায় সঞ্জয় রায়কে শিয়ালদা কোর্ট মৃত্যুদণ্ড দেয়নি, সেই নিয়ে মুখ্যমন্ত্রী আক্ষেপ করে বললাম এতে আমি খুশি না, আমরা হাইকোর্টে যাব। মুখ্যমন্ত্রী হাইকোর্টে আসার কারণ মানে রাজ্য সরকারের হাইকোর্টে আসার কারণ হলো সঞ্জয় ঘোষকে ফাঁসির সাজা দেবে। আর এই ঘটনাটা একার দ্বারায় কাজ না, এই ঘটনাটা সবার অনেকে জড়িত আছে। মুখ্যমন্ত্রী চাই যে তাদেরকে না সামনে এনে একে বলির পাঁঠা বানায়। তাই একে একে যদি ফাঁসির সাজা দিয়ে দেয় আর বাদবাকি যারা পিছনে এই ঘটনাটা ঘটিয়েছে তারা বেঁচে যাক। আমি চাই যে সঞ্জয় ঘোষের দ্বারা এই কাজটা একার না, এটা অনেকে জড়িত আছে। আমি চাই সবাই সামনে আসুক সঞ্জয় ঘোষকে মানে জিজ্ঞাসাবাদ করে। দেখুন মুখ্যমন্ত্রীর সামনে বলে এক, পিছনে করে আর এক, তার জলজন্ত প্রমাণ হলাম আমি। কারণ যেদিনকে হাইকোর্ট আমাদের রায় দেয়, আমাদের কামদুনির কেসে যখন যেদিনকে হাইকোর্ট রায় দেয় তার পরের দিনকে তারা ছাড়া পায়, বেকসুর মানে তাদের লকআপ থেকে ছাড়া পায়। তার এক সপ্তাহ পরেই মুখ্যমন্ত্রী মানে এই রাজ্যের শাসক দল তাদেরকে কাজ দিয়েছে। কেমন কাজ দেখুন, কাউকে হয়তো মাছের বাজারে দিয়েছে, কাউকে শপিং মলে দিয়েছে, এই শাসক দলই তাদের কাজ দিয়েছে। এবারে বলুন যে মুখ্যমন্ত্রী বলে এক করে এক, আমি সেটা জলজন্ত প্রমাণ। কারণ মুখ্যমন্ত্রী বলেছিল আমাদের 15 দিনের মধ্যে চার্জশিট, 1 মাসের মধ্যে সাজা ঘোষণা। 15 দিনের মধ্যে চার্জশিট সিআইডি তাড়াহুড়োতে করতে গিয়ে পুরোটাই একজনা, যেন আমাদের এই রেপটা একজনা ঘটিয়েছে। দেখুন সব ঘটনায় আমাদের ঘটনাটা কিন্তু ভয়ানক থেকে ভয়ানক, আরজি করের ঘটনাটা আমাদেরই মতো ভয়ানকের থেকে ভয়ানক। কিন্তু আমি চাই যে সঠিক বিচার হোক এবং আমাদের ঘটনাটাও যেন সুপ্রিম কোর্টে এখন কেসটা রয়েছে, আমরা চাই এর সঠিক বিচার হোক। মুখ্যমন্ত্রী সিআইডি তো আপনাদের ঘটনায় তদন্ত করেছে, সিবিআই করেনি, তাহলে মুখ্যমন্ত্রী আপনাদের দিদির যে সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল যে মুখ্যমন্ত্রী সেই আসামিগুলোকে শাস্তি দিতে পারতেন, কিন্তু দিতে পারেননি কেন? মুখ্যমন্ত্রী তাদেরকে সাজা দেবে কি করে? তারা তো এই মুখ্যমন্ত্রী পার্টির দলের লোক। আমাদের ঘটনাটা ঘটিয়েছে আনসার আলী তার সহকর্মী। আনসার আলী কে ছিল? সে হলো প্রধানের ভাইপো। দেখুন আরজি করের ঘটনাটা কে ঘটিয়েছে? একটা সিভিক ভলেন্টিয়ার। সে সিভিক ভলেন্টিয়ার কার লোক? দিদির লোক। আমাদের ঘটনাটা কে ঘটিয়েছে? না প্রধানের ভাইপো, তৃণমূল প্রধানের ভাইপো। তাহলে সবই দিদির লোকই করছে, কিন্তু দিদি সেটা সামনে আনতে চাইছে না। দিদি বলে আর এক করে আর এক। আরজি কর ঘটনার সঠিক বিচার হোক, আরো যারা জড়িত আছে তারা অ্যারেস্ট হোক, আমরা চাই, এইটাই আমরা চাই। কিন্তু দেখুন মুখ্যমন্ত্রী বলে আমি এই করে দেবো ওই করে দেবো, কিন্তু মুখ্যমন্ত্রী কাজে কিচ্ছু করে না, শুধু সামনে বলে এক করে আর এক। মুখ্যমন্ত্রী আপনাদের বাড়িতে গিয়ে আপনাদেরকে কি সহানুভূতি সহ কি আশ্বাস দিয়েছে? মুখ্যমন্ত্রী যেদিনকে আমার বাড়িতে যায়, আমাদের ঘটনা ঘটে 7ই জুন 2013 সালে, তার 10 দিন পরে মুখ্যমন্ত্রী আমার বাড়িতে যায়। মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে বলেছিল বাড়ি থেকে আমাদের আশ্বাস দিয়েছিল যে চিন্তা নেই, আমরা এই কেস আমরা দেখছি, যে তোমরা সঠিক বিচার পাবে, আর যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে আমরা ফাঁসির দড়িতে ঝোলাবো। কিন্তু তো আমরা মানলাম যে রাজ্য সরকার আমাদের সাথে আছে, মুখ্যমন্ত্রী আমাদের সাথে আছে। কিন্তু দিদি তাড়াহুড়োতে বললো যে 15 দিনে চার্জশিট, 1 মাসের মধ্যে সাজা ঘোষণা। সেখানে কি হলো, 15 দিনের মধ্যে চার্জশিটই সিআইডি পুরো একজনকে অ্যারেস্ট করে, মানে একজনকে চার্জশিটে ঢুকিয়েছে, বাদ বাকিদের ঢোকায়নি। কিন্তু আমাদের কেসটা যে তোমার গ্যাং রেপ, আমাদের কেসটা ছিল গ্যাং রেপ। আমার দিদিকে রেপ করে তাকে 8 ফুট পাঁচিলির পিছনে ফেলে দিয়েছে এবং বডিটাকে নাভি পর্যন্ত চিরে ফেলেছিল। সেটা কি একার দ্বারা কাজ? রাজ্যের মানুষ কি জানে না? এতে আমাদের কেসটা হলো আনসার আলী তার সহকর্মী এই ঘটনাটা ঘটিয়েছে। এবং দেখুন যারা আজকের বাইরে বার হয়েছে তারা আমাদের হুমকি দিচ্ছে, ঠেক দিচ্ছে যে তোরা যা করেছিস আর করিস না, সুপ্রিম কোর্টে বেশি যাস না, তাহলে কিন্তু তোদেরকে আমরা হাফিজ করে দেবো। এটা হলো আসামি না, এটা যে 4টে আসামি ছাড়া পড়েছে সেই 4টে আসামি বলছে। কিন্তু দেখুন এই হুমকি ঠেক পাওয়ার পরে আমি হিআইসি থানায় ডায়েরি করেছি, রাজার থানায় ডায়েরি করেছি, কোনো পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। পুলিশ অ্যাকশন নেবে কি করে? তারা তো সব পার্টির এক একটা বড় বড় মাথা, এই তৃণমূল পার্টির এক একটা বড় বড় মাথা, তাদেরকে ধরবে কি করে? তাদের তো যদিও বা ধরে কালকে তাদের ছেড়ে দেবে, কারণ ওখান থেকে দিদি ফোন করবে তাদেরকে ছেড়ে দেবে। তাহলে আপনার দিদির বেলা 12 বছর 13 বছর 12 বছর কি আমাদের যে যখন ব্যানসাল কোর্টে বিচার চলেছে, আমাদের 2.5 বছর পরে জজ সাহেবা, সে নিয়ে একটা মহিলা ছিল, জজ সাহেবা রায় দিয়েছে যে 3 জনার ফাঁসি, 3 জনার আমৃত্যু কারাবাস আর 2 জনার বেকসুর খালাস প্রমাণ না পাওয়ার জন্য। টোটাল 9 জন ছিল, 3 জনার ফাঁসি, 3 জনার আমৃত্যু কারাবাস আর 2 জনার বেকসুর খালাস। কিন্তু ওই জজ সাহেবা বলেছিল এটা ভয়ানক থেকে ভয়ানক ঘটনা। এবার আমরা সেইটা কি করে হাইকোর্টে এসে তারা ছাড়া পড়ে গেল। কিন্তু এখানে মাননীয় হাইকোর্টের জজ সাহেব জয়মাল্য বাগচি বলেছে যে রাজ্য সরকারের গাফিলতিতে আমি এই রায় দিতে বাধ্য হচ্ছি। রাজ্য সরকারের গাফিলতিটা কি?
আমাদের যখন 12খানা পিপি পাল্টে যায়, আমরা মুখ্যমন্ত্রীর কাছে বিগত অনেক কবার যাওয়ার চেষ্টা করেছি, মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করেনি। বারংবার আমরা চিঠি পাঠিয়েছি, তার কোনো উত্তর পাইনি। আমরা চিঠিতে কি লেখা ছিল, দিদি আমাদের কেস থেকে একের পর এক উকিল সরে যাচ্ছে। আপনি যেখানে আমাদের প্রথম থেকে আমাদের কেসটা দেখছিলেন, আমাদের কেসটার ভালো যেন উকিল হয় সেইটাই আমরা চিঠিতে উল্লেখ করেছিলাম, কিন্তু দিদি তার কোনো অ্যাকশন নেয়নি। মুখ্যমন্ত্রী মানে এনে কি বলো, মুখ্যমন্ত্রী মানে আমাদের সামনে বলেছে এক আর পিছনে ঠেলেছে আর এক। এই যে জয়মাল্য বাপচি আপনি বললেন যে রাজ্য সরকারের গাফিলতির জন্য এই আসামিগুলো ছাড়া পেয়ে যাচ্ছে, সেই রাজ্য সরকার বলছে সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের জন্য আমরা উচ্চতর আদালতে যাব। দেখুন, যে মুখ্যমন্ত্রী আমাদের কামদুনির কেসটাকে হ্যান্ডেল করছিল, যে ঠিক মতো রায় দিতে পারেনি, সব বেকসুর খালাস করে দিল, সেই মুখ্যমন্ত্রী কি করে আরজিকর ঘটনাকে করে, সেই কেসটা সিবিআই হ্যান্ডেল করছে। দিদির কোনো ক্ষমতা নেই, মুখ্যমন্ত্রীর কোনো ক্ষমতা নেই। মুখ্যমন্ত্রী মানে আমাদের কেসটাকে ব্যানসাল কোর্টে যে রায়দানটা দিয়েছিল সেখানে কিন্তু সঠিক প্রমাণ ছিল, তাই 3 জনকে ফাঁসি, 3 জনকে মৃত্যু কারাবাস দিয়েছে। হাইকোর্টে যখন আমাদের কেসটা ওঠে সেখানে প্রমাণ ঠিক মতো দিতে পারিনি সিআইডি। প্রমাণ সিআইডি দেবে কি করে? সিআইডি তার আগে প্রমাণ সব লোপাট করে দিয়েছে। আমি এখন আমাদের কেসটা সুপ্রিম কোর্টে আছে। আমি চাই সুপ্রিম কোর্ট যাতে লোয়ার কোর্টের জাজমেন্ট এবং হাইকোর্টের জাজমেন্ট দুটোই যেন ঠিক মতো দেখে, তাহলে খতিয়ে দেখে, তাহলে এই যে 4টে আসামি ছাড়া পড়েছে তারা আবার লকআপে ঢুকবে। সঞ্জয় রায় তো বলছেন যে আমাকে একার কেন, আমার গোলাটে রুদ্রাক্ষের মালা ছিল, সেই মালাটা কোথায় গেল? দেখুন, রেপ করেছে অনেক কজন, কিন্তু সঞ্জয় ঘোষ লাস্টে গিয়ে ও ফেসে গিয়েছে। কিন্তু মানছি সঞ্জয় ঘোষও সঞ্জয় রায়ও দোষী, কিন্তু এর আগে যারা ঘটনাটা ঘটিয়েছে, রেপ করেছে, মার্ডার করেছে, তারা কোথায়? আমার কাছে সব থেকে বড় পয়েন্ট হলো, নির্যাতিতার মাকে 3বার ফোন করা হয়েছে, যে প্রথম বললো আপনার মেয়ের শরীর খারাপ, তারপর বললো আপনার মেয়ে সুসাইড করেছে, তারপর বললো আপনার মেয়ে মারা গিয়েছে। কিন্তু সিবিআইয়ের কাছে আমার এইটা দাবি যে সিবিআই কেন সেই মেয়েটাকে ডেকে ডাকছে না, যে তুমি কি করে জানলে যে মেয়েটা সুসাইড করেছে, তুমি কি করে জানলে যে মেয়েটা অসুস্থ, তুমি কি করে জানলে যে মেয়েটা মারা গেছে? ওই মহিলাকে না শিয়ালদা কোর্টে তোলা হয়েছে, না সিবিআই ডেকেছে। আমি চাই সেই মেয়েটাকে ডাকা হোক, সেই মেয়েটাকে ডাকলেই কেঁচো খুঁত থেকে কেউটে বার হয়ে আসবে। আর মুখ্যমন্ত্রী চাইছে যে এই ঘটনাকে সঞ্জয় রায়কে ফাঁসির সাজা দেওয়া হোক, আর পিছন থেকে যারা ঘটিয়েছে তারা সব বেঁচে যাক। কুলতনির ঘটনা 62 দিনে তো মুখ্যমন্ত্রীর পুলিশ তাকে শাস্তি দিয়েছে, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, 62 দিনে সাজা দিয়েছে, এতে আমরা খুশি, কারণ সে ফাঁসির সাজা দিয়েছে, এতে খুশি। কিন্তু আমরা চাই সেই সাজাটা, ওই রায়টা যেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত যেন থাকে, বল থাকে। ওই যে ফাঁসি যেন হাইকোর্টে এসে যাবজ্জীবন হয়ে যায় না, আর সুপ্রিম কোর্টে যেন বেকসুর খালাস হয়ে যায় না। আমরা এইটা চাই না, বা রাজ্যের লোকও চায় না। রাজ্যের লোক এটাই চায় যে আদালত, লোয়ার কোর্ট আদালত যে রায় দেবে, সেই রায়টাই যেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত যেন বহাল থাকে। আমাদের বেলা তো সেটা থাকেনি। আমাদের বেলা কি হয়েছিল, লোয়ার কোর্ট দিয়েছিল 3 জনের ফাঁসি, 3 জনের আমৃত্যু কারাবাস, আর সেইটা হাইকোর্টে এসে গিয়ে 4 জনা বেকসুর খালাস হয়ে গেল। ফাঁসির আসামি বেকসুর খালাস, মানে আপনি বুঝতে পারছেন যে আসামির আমিন আলীর মুখে আমার দিদির আঁচড়ের দাগ পেয়েছে, সেই আমিন আলীর বেকসুর খালাস পেয়ে গেল। তাদের উকিল প্রমাণ করে দিল সে মার্বেলের কাজ করতো, সে মার্বেল লাভাতে গিয়ে মুখে গালে কেটে গিয়েছে, কিন্তু ওটা নোকের আঁচড়ের দাগ। এখানে আমাদের কেসে ল্যাব ডিপার্টমেন্টও ঘুষ খেয়েছে, সিআইডি তো আগের থেকেই ঘুষ খেয়ে রয়েছে। সিআইডি যদি ঘুষ না খেত, এই রাজ্যে সিআইডি যদি না ঘুষ খেত, তাহলে এই ঘটনাটা একার দ্বারাই চার্জশিটে কি করে ঢোকায়? সিআইডি কি দেখেছিল এই ঘটনাটা একজনা ঘটিয়েছে? আমাদের কেসটা গ্যাং রেপ। আজকের যারা রেপ করে মার্ডার করেছে আমার দিদিকে, তারা আজকের বাইরে খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের হুমকি ঠেক দিচ্ছে। আমরা আতঙ্কে আছি, কিন্তু তাদের সাপোর্ট দিচ্ছে কে? এই শাসক দল। এই শাসক দল তাদেরকে পুলিশ সিকিউরিটি দিয়েছে, আমাদের কোনো পুলিশ সিকিউরিটি নেই। এবং এই শাসক দল যারা 4টে আসামি ছাড়া পড়েছে, তাদেরকে কর্মস্থলে এক একজনের এক একটা কাজ দিয়েছে এই শাসক দল। তাহলে এখানে প্রমাণ হচ্ছে যে ঘটনাটা আমাদের যারা ঘটিয়েছে তারা পুরোটাই টিএমসি পার্টির লোক। তাই দিদি তাদেরকে পিছন থেকে বার করলো। দিদি আমাদের সামনে এক বলেছে আর পিছন থেকে আর এক খেলেছে। পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তাই এবং আরজিকরের প্রমাণ লোপাট করেছে পুলিশ ইনভলভ। দেখুন, 9 আগস্টে ঘটনাটা ঘটেছে। 14 আগস্টে রাতের বেলা যখন ভাঙচুর হচ্ছে আরজিকরে, কোন জায়গাটা দিদি 1 সপ্তাহের মধ্যে সময় পেয়েছে। 1 সপ্তাহের মধ্যে কিন্তু আরজিকর ঘটনা প্রমাণ দিদি কিন্তু লোপাট করে দিয়েছে। কারণ এখানে প্রমাণ দেখুন, তারপরেও তিনি বলছেন তারপরেও সেটা বলছে, সেটাই বলছি। দিদি
মানে আরজিকর ঘটনা যে ঘটনাটা ঘটেছে 9 আগস্ট 14 আগস্টে প্রমাণ লোপাট করার কারণটা আমি বলছি। যেদিনকে রাতের বেলা 15 আগস্টের রাতের বেলা 14 আগস্টে রাতের বেলা ঘটনাটা যখন ওখানে অত লোক জড়ো হচ্ছে, কোন কোন জিনিসগুলো ভাঙা হয়েছে আপনি ভালো করে দেখুন। যে ঘরের সামনে ঘটনাটা ঘটেছে আরজিকরে, সেই ঘরের সামনে সিসি ক্যামেরা ভাঙলো, কিন্তু দেখুন তার 1 সপ্তাহ পরই যে ঘরে ঘটনাটা ঘটেছে তার পাশের ঘর ভাঙা হচ্ছে। কেন ঘরটা ভাঙা হলো? কেন? ওই ঘরের মধ্যে অনেক প্রমাণ ছিল, তাই ওই সন্দীপ ঘোষ ও ও ওইতেই মানে প্রমাণ সব লোপাট করেছে। আর সব থেকে মানে এখানে প্রমাণ লোপাট করেছে বেশি হলো সন্দীপ ঘোষ আর টালা থানার পুলিশ, এরা সব জড়িত ছিল এই কেসে। আর এই ঘটনাটা একার দ্বারাই না, এই ঘটনাটা অনেকের দ্বারাই কাজ। আমরা চাই এর সঠিক বিচার হোক, আর আমাদের কেসটা যেন সঠিক বিচার হোক। আমরা মুখ্যমন্ত্রীর কাছে এইটাই বলতে চাই, মুখ্যমন্ত্রী আপনি যেটা বলবেন সেটা কিন্তু করে আপনাকে দেখাতে হবে, তাহলেই আপনাকে রাজ্যের মানুষ আপনাকে ভালো বলবে। দেখুন, আপনি বলেছিলেন আমাদের কেসটাকে কপিল সিকবার সুপ্রিম কোর্টে হ্যান্ডেল করবে, সেখানে কপিল সিকবার কোনো উপস্থিত নেই। 5টা থেকে 6টা ডেট পড়েছে, সেখানে কপিল সিকবার কোনো উপস্থিত নেই। তাহলে আপনি কি করে বলেন? আর একটা তৃণমূল পার্টির মানে মুখপাত্র চোর কুণাল ঘোষ, ও কি বলছে যে আমরা তো কামদুনির কেসের যে রায় হাইকোর্টে বার হয়েছে এতে তো আমরা খুশি নয়, তাই আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, সুপ্রিম কোর্টে এসএলপি করতে যাচ্ছি। আমি 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 রাজ্য সরকারের কাছে এটা বলতে চাই, আপনি কেন এসএলপি করতে গিয়েছিলেন? আপনি যদি যেদিনকে হাইকোর্টের রায় দেয় তার পরের দিন যদি আপনি সুপ্রিম কোর্টে গিয়ে যদি হাইকোর্টের রায়টাকে স্টে করাতে, তাহলে এই 4টে আসামি কিন্তু আজকে বাইরে বাইরে ঘুরে বেড়াতো না, আমাদের হুমকি ঠেকেও দিত না। আমার কে বলতে পারবে যে এই 4টে আসামি আর কিছুদিন পরেই দেখবেন আমাদের ওখানে কোনো না কোনো ঘটনায় জড়িত হবে, কোনো মার্ডার করবে বা কোনো রেপ করবে, এই 4টে আসামি করবে। কারণ এরা হলো নেগড়ে বাঘ হয়ে বার হয়েছে, এরা খাবার পায়নি, এবার খাবার পাওয়ার জন্য বাইরে বার হয়েছে। আর এদের বার করেছে এই মুখ্যমন্ত্রী না, কারণ তার জলজন্ত প্রমাণ আমি। দেখুন, ধনঞ্জয়ের কেসটা খুবই মানে খারাপ কেস। মানে কি বলবো, ধনঞ্জয় একটা নির্দোষ ছেলে, তাকে ফাঁসিয়ে তাকে ফাঁসি সাজা দিল, এটা আমরা খুবই মানে দুঃখিত। কিন্তু দেখুন, এই সরকার থাকাকালীন যা ধর্ষণ হচ্ছে পুরোটাই হ্যান্ডেল করছে এই সরকার, রাজ্য সরকার। কিন্তু এই রাজ্য সরকার হ্যান্ডেল করছে, কিন্তু এই মুখ্যমন্ত্রী কিন্তু তাদের রায় দিতে পারছে না। কারণ রায়টা দেবে কি করে? যারা ঘটনাটা ঘটাচ্ছে তারা তো তৃণমূলী পার্টির লোক। এই সিভিক ভলেন্টিয়ার কার লোক? এই আমাদের ঘটনাটা ঘটেছে কে? প্রধানের ভাইপো, তার সহকর্মী সবাই মিলে। কিন্তু দিদি কি কোনো 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 বিচার দিতে পেরেছে আজ পর্যন্ত? কামদুনি, গাইঘাটা, খড়জুনা, মধ্যমগ্রাম, গেঁদে থেকে শুরু করে অনেক ঘটনা ঘটেছে, সবই কিন্তু হ্যান্ডেল করছে এই মুখ্যমন্ত্রী আর সিআইডি। কোনোটাই মুখ্যমন্ত্রী বলতে পারবে যে আমি সঠিক বিচার দিতে পেরেছি। এই মুখ্যমন্ত্রী কোনো সঠিক বিচার দিতে পারবে না। যেদিনকে আচ্ছা আপনি ভাবুন তো, এই যে রেপ হচ্ছে, এমএলএ, এমপি, বিধায়ক, কাউন্সিলর, তাদের পরিজনের কোনো কারোর সাথে রেপ হচ্ছে? তাদের মেয়েদের কোনো রেপ হচ্ছে? রেপ হচ্ছে কাদের? রাজ্যের সাধারণ মানুষ, গরিব মানুষের মেয়েদের রেপ হচ্ছে। একটা আমার দিদি, সে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, সে মানে এমএ পাস বিএ পাস মেয়ে পরীক্ষা দিয়ে ফিরছিল, তাকে ধর্ষণ করে মেরে দিল আনসার আলী, তার সহকর্মী। আনসার আলী কে না? তৃণমূল প্রধানের ভাইপো। আর একটা দিদি হলো আরজিকরের দিদি, সে নিজে পড়াশুনো করে নিজে ডাক্তারি হয়ে সে আরজিকর হসপিটালে ডাক্তারি করছিল, মানুষের সেবা করছিল, কিন্তু তাকে মারলো কে? সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছিল কে? এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।